আমার নাম অর্পিতা, বয়স ২১ বছর। দেখতে বেশ সুন্দর আর বয়সের তুলনায় একটু পরিণত মনে হয়। মুখের গঠন আকর্ষণীয়, গায়ের রঙ উজ্জ্বল আর শরীরের গঠন স্লিম নয়, বরং মাঝারি, যেটা গ্রামের মেয়েদের মধ্যে সাধারণ। আমরা গ্রামে থাকি, তাই অন্যান্য গ্রামের মেয়েদের মতো আমিও সাধারণত সালোয়ার কামিজ পরি। আমি শুধু দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি, তারপরে বাড়িতেই থাকি। বাইরে থেকে আমাকে খুবই সাধারণ আর সরল মনে হতো। ভিতর থেকেও আমি অতটা চালাক বা চতুর ছিলাম না। তবে সত্যি বলতে সেদিনগুলোতে আমি নিজের সীমা অতিক্রম করেছিলাম। সবকিছু শুরু হয়েছিল একটা সাধারণ ডেলিভারি থেকে, যেটা আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। গ্রামটা আমাদের ছোট, নাম কালীগঞ্জ। চারদিকে ধানের ক্ষেত, নদী আর কয়েকটা ছোট ছোট দোকান। বাড়িতে আমি, মা, বাবা আর ছোট ভাই। বাবা কৃষক, মা গৃহিণী। আমি বাড়ির কাজকর্ম করি, কখনো কখনো পড়শিদের সাথে গল্প করি। জীবনটা একঘেয়ে, কিন্তু সেটাই আমার কাছে স্বাভাবিক লাগতো। অনলাইন শপিংয়ের যুগ এসেছে, তাই গ্রামেও এখন ডেলিভারি আসে। আমি কখনো কখনো মায়ের জন্য কিছু জিনিস অর্ডার করি, যেমন কাপড়, কসমেটিক্স বা রান্নার সামগ্রী। সেদিনও তেমনই একটা পার্সেল আসার কথা ছিল। সকালবেলা আমি বাড়ির উঠোনে কাপড় ধুচ্ছিলাম। গরমের দিন, ঘামে ভিজে গিয়েছিলাম। সালোয়ার কামিজটা একটু টাইট হয়ে গিয়েছিল, কারণ সম্প্রতি আমার শরীরটা একটু ভরাট হয়েছে। হঠাৎ গেটের কাছে একটা বাইকের শব্দ শুনলাম। উঠে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। বয়স হবে ২৫-২৬। লম্বা, গায়ের রং কালো, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ। পরনে টি শার্ট আর জিন্স, হাতে একটা প্যাকেট। অর্পিতাদি, এটা আপনার পার্সেল, সে বলল, হাসি মুখে। আমি অবাক হয়ে গেলাম। সাধারণত ডেলিভারি ম্যানরা এত হাসি মুখে কথা বলে না। হ্যাঁ, আমি, ধন্যবাদ বলে প্যাকেটটা নিলাম। তার চোখটা একবার আমার দিকে তাকালো, যেন কিছু খুঁজছে। আমি লজ্জা পেয়ে মুখ নামিয়ে নিলাম। সে চলে গেল, কিন্তু তার যাওয়ার সময় বাইকের শব্দটা যেন আমার কানে বাজতে থাকলো। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম। কেন জানি না তার মুখটা মনে পড়ছিল। নামটা জানি না, কিন্তু তার চাহনিটা অদ্ভুত ছিল। পরের দিন আবার একটা অর্ডার দিলাম, এবার একটা লিপস্টিক। জানি না কেন, কিন্তু মনে হলো যদি সে আসে। আর সত্যি সে এলো। এবার সে বলল, দি, আপনার গ্রামটা সুন্দর। আমি নতুন এখানে, নাম রাহুল। আমি হাসলাম। হ্যাঁ, ভালো লাগে এখানে। তুমি কোথায় থাকো? সে বলল পাশের গ্রামে, কিন্তু ডেলিভারির জন্য এইদিকে আসে। কথা বলতে বলতে সময় কেটে গেল। তার চোখটা আবার আমার শরীরে ঘুরে বেড়ালো, কিন্তু আমি কিছু বললাম না। বরং একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন কিছু নিষিদ্ধ কিন্তু আকর্ষণীয়। দিন যায়, আমি আরও অর্ডার দিতে শুরু করলাম। ছোট ছোট জিনিস, একটা স্কার্ফ, একটা ব্রেসলেট। প্রতিবার রাহুল আসে। সে কথা বলে, হাসে, কখনো কখনো জোক করে। একদিন বলল, দি, আপনি তো অনেক সুন্দর। গ্রামের মেয়েরা এমন হয় না। আমি লজ্জা পেয়ে বললাম, যাও তো, মজা করো না। কিন্তু ভিতরে ভিতরে ভালো লাগলো। আমার জীবনে এমন কেউ ছিল না যে আমাকে এইভাবে কমপ্লিমেন্ট দেয়। বাবা মা কড়া, ভাই ছোট, পড়শিরা গসিপ করে, কিন্তু রাহুলের সাথে কথা বললে যেন একটা নতুন দুনিয়া খুলে যায়। একদিন বৃষ্টির দিন, আমি বাড়িতে একা, মা বাবা খেতে গেছে, ভাই স্কুলে। রাহুল এলো, ভিজে গেছে। পার্সেলটা দিয়ে বলল, দি, একটু চা খাওয়াবেন? বাইরে অনেক বৃষ্টি। আমি দ্বিধায় পড়লাম, কিন্তু তার ভেজা চেহারা দেখে মায়া হলো। আচ্ছা, ভিতরে এসো। সে ভিতরে এলো, উঠোনে বসল। আমি চা বানিয়ে আনলাম। কথা বলতে বলতে সে বলল, দি, আপনার চোখ দুটো খুব মায়াময়। আমি হাসলাম, কিন্তু তার হাতটা আমার হাত ছুঁয়ে গেল যেন দুর্ঘটনায়। একটা বিদ্যুৎ যেন শরীরে লাগল। সে তাকালো, আমি তাকালাম, কিছুক্ষণ চুপ। তারপর সে বলল, সরি দি, যাই। কিন্তু যাওয়ার সময় তার চোখে একটা আগুন দেখলাম। সেদিন রাতে আমি ঘুমাতে পারলাম না। কেন জানি না, তার স্পর্শটা মনে পড়ছিল। পরের দিন আবার অর্ডার দিলাম। এবার সে এসে বলল, দি, কালকের জন্য সরি। আমি বললাম, ঠিক আছে। কিন্তু কথা বলতে বলতে সে কাছে এলো। তার শ্বাস আমার গায়ে লাগলো। আমি পিছিয়ে গেলাম না। সে বলল, দি, আপনি আমাকে পাগল করে দিয়েছেন। আমি চুপ। তার হাতটা আবার ছুঁয়ে গেল, এবার ইচ্ছাকৃত। একটা অদ্ভুত অনুভূতি, যেন কিছু শুরু হয়ে যাচ্ছে যা থামানো যাবে না। দিনগুলো কাটতে থাকলো।
রাহুল প্রতিদিন আসে না, কিন্তু যখন আসে তখন কথা বাড়ে। একদিন সে একটা ছোট উপহার দিল, একটা চুড়ি। দি, এটা আপনার জন্য। আমি নিলাম, পড়লাম, তার চোখে সন্তুষ্টি। কিন্তু গ্রামে গসিপ শুরু হয়েছে। পড়শি আন্টি বলল, অর্পিতা, ওই ডেলিভারি ছেলেটা প্রায়ই আসে কেন? আমি বললাম, অর্ডার দিই তো। কিন্তু ভিতরে ভিতরে ভয় লাগলো, তবু থামলাম না। একদিন রাতে আমি বাইরে বেরিয়েছিলাম, অন্ধকার। হঠাৎ একটা ছায়া দেখলাম। রাহুল। দি, আমি আসতে পারি না আর দিনে, লোকে দেখে, সে বলল। আমি অবাক। কেন এসেছ? সে কাছে এলো, তার হাত আমার কোমরে। আপনাকে ছাড়া থাকতে পারি না। আমি ধাক্কা দিলাম না, বরং তার বুকে মাথা রাখলাম। সেই রাতে অন্ধকারে আমরা কথা বললাম অনেক। তার স্পর্শ যেন আগুনের মতো। আমি জানতাম এটা খারাপ, কিন্তু থামাতে পারলাম না। পরের দিনগুলোতে আমাদের মিলন গোপন হয়ে উঠল। দিনে অর্ডার, রাতে দেখা। কিন্তু একটা রহস্য শুরু হয়েছে। রাহুল বলে তার অতীতে কিছু আছে যা সে বলতে চায় না। দি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনটা জটিল। আমি জিজ্ঞাসা করি, কিন্তু সে এড়িয়ে যায়। গ্রামে একটা গুজব শুরু হয়েছে, কোনো অজানা লোক ঘুরছে রাতে। আমি ভাবি হয়তো রাহুল। কিন্তু কেন? এটা কি শুধু ভালোবাসা, নাকি কিছু লুকানো? কালীগঞ্জের রাতগুলো শান্ত, কিন্তু সেদিন রাতে আমার মন শান্ত ছিল না। রাহুলের সাথে সেই অন্ধকারে কাটানো মুহূর্তগুলো আমার মাথায় ঘুরছিল। তার হাতের স্পর্শ, তার কণ্ঠস্বর, তার চোখের সেই আগুন, সব কিছু যেন আমাকে টানছিল একটা অজানা পথে। আমি জানতাম এটা ঠিক না। গ্রামের মেয়ে আমি, সাধারণ জীবন, সাধারণ স্বপ্ন। কিন্তু রাহুলের আগমন যেন আমার ভিতরের সেই সাধারণ মেয়েটাকে জাগিয়ে তুলেছিল, যে মেয়ে কখনো নিজের সীমা পরীক্ষা করেনি। পরের দিন সকালে আমি আবার অর্ডার দিলাম, এবার একটা ছোট মেকআপ কিট। মনে মনে ভাবলাম রাহুল আসবে কি না। দুপুরের দিকে বাইকের শব্দ শুনলাম। আমি দ্রুত চুল ঠিক করে সালবার কামিজটা একটু ঝেড়ে বাইরে গেলাম। রাহুল দাঁড়িয়ে হাসি মুখে। দিয়ে, আপনি তো প্রতিদিন অর্ডার দিচ্ছেন, আমাকে মিস করেন নাকি? তার কথায় দুষ্টুমি ছিল, কিন্তু চোখে একটা গভীরতা। আমি হেসে বললাম, যাও তো, বেশি কথা বলো না, পার্সেল দাও। সে পার্সেলটা দিল, কিন্তু হাতটা আমার হাতে ইচ্ছেকৃতভাবে ছুঁয়ে গেল। আমার শরীরে আবার সেই বিদ্যুৎ। সেদিন বিকেলে আমি পড়শি রিনা আন্টির বাড়িতে গেছিলাম। রিনা আন্টি আমাদের গ্রামের গসিপ কুইন। তিনি চায়ের কাপ হাতে বললেন, অর্পিতা, তুই এত অর্ডার দিচ্ছিস কেন? আর ওই ছেলেটা, কি যেন নাম, রাহুল, ও তো প্রায়ই তোর বাড়ি আসে। আমি হেসে এড়িয়ে গেলাম। আন্টি, ও তো ডেলিভারি ম্যান, আমি অর্ডার দিই, ও আসে। কিন্তু আন্টির চোখে সন্দেহ। তিনি বললেন, দেখিস, গ্রামে লোকের মুখ আছে, আর শুনেছে রাতে কেউ নাকি আমাদের গ্রামে ঘুরছে, কাল রাতেও নাকি কেউ দেখেছে। আমার বুকটা ধক করে উঠল। রাহুলের কথা মনে পড়ল। সে তো রাতে এসেছিল, কিন্তু কেন? শুধুই কি আমার জন্য? সন্ধ্যায় বাড়ি ফিরে আমি একা। মা বাবা পাশের গ্রামে কোনো আত্মীয়ের বাড়ি গেছে, ভাই স্কুলের ক্যাম্পে। আমি উঠোনে বসেছিলাম, হঠাৎ ফোনে একটা মেসেজ এলো, অচেনা নম্বর। দি, আমি রাহুল, আজ রাতে আসব, দেখা করবে? আমার হাত কাঁপল। কিভাবে তার নম্বর পেলাম? আমি তো কখনো দিইনি। তবু কেন জানি না আমি রিপ্লাই করলাম, ঠিক আছে, কিন্তু সাবধানে। আমি জানতাম এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু তার সাথে দেখা করার লোভ সামলাতে পারলাম না। রাত 11টা, গ্রাম নিস্তব্ধ। আমি গেটের কাছে দাঁড়িয়ে। রাহুল এলো, কালো জ্যাকেট পরা, মুখে মাস্ক। দি, চলো একটু হাঁটি। আমি দ্বিধায় পড়লাম, কিন্তু তার হাত ধরে বেরিয়ে পড়লাম। আমরা গ্রামের শেষ প্রান্তে ধান ক্ষেতের কাছে গেলাম। অন্ধকারে তার শরীরের উত্তাপ আমার শরীরে লাগছিল। সে আমাকে কাছে টেনে বলল, দি, তুমি আমার জন্য বিশেষ, কিন্তু আমার জীবনে কিছু জিনিস আছে যেগুলো আমি বলতে পারি না। আমি জিজ্ঞাসা করলাম, কি জিনিস, বলো না। সে চুপ। তারপর আমার কানে ফিসফিস করে বলল, আমার অতীতে একটা ভুল ছিল, আমি পালিয়ে এসেছি। আমার শরীরে শীতল অনুভূতি। কি ভুল? সে বলল, এখন বলতে পারবো না, তুমি শুধু আমাকে বিশ্বাস করো। আমরা আরও কাছে এলাম। তার হাত আমার কোমরে, আমার হাত তার বুকে। অন্ধকারে আমাদের শ্বাস মিশে যাচ্ছিল। হঠাৎ দূরে একটা শব্দ, যেন কেউ হাঁটছে। রাহুল আমাকে ধরে একটা গাছের আড়ালে নিয়ে গেল। চুপ করো, সে ফিসফিস করল। আমি ভয়ে কাঁপছিলাম। দূরে একটা ছায়া দেখলাম, লম্বা কালো পোশাক পরা। কি, পড়শি নাকি অন্য কেউ?
ছায়াটা আমাদের দিকে এগিয়ে আসছিল। রাহুল আমাকে আরও শক্ত করে ধরল। আমার হৃৎপিণ্ড দ্রুত চলছিল। ছায়াটা হঠাৎ থেমে গেল, তারপর উল্টো দিকে চলে গেল। আমরা দুজনেই নিঃশ্বাস ফেললাম। কে ছিল ওটা? আমি ফিসফিস করে জিজ্ঞাসা করলাম। রাহুল বলল, জানি না, কিন্তু আমার মনে হয় কেউ আমাদের দেখছে। তার কথায় আমার শরীরে কাঁটা দিল। আমরা দ্রুত ফিরে এলাম। বাড়ির কাছে এসে রাহুল বলল, দি, তুমি সাবধানে থাকো, আমি কাল আসব না, কিন্তু তুমি ফোনে কথা বলো। সে আমার হাতে একটা ছোট কাগজ দিল, তাতে তার নম্বর। আমি বাড়ি ফিরে দরজা বন্ধ করে দিলাম, কিন্তু ঘুম আসছিল না। সেই ছায়াটা কে ছিল? রাহুলের অতীতে কি আছে? আর আমি কেন এই সম্পর্কে এতটা ডুবে যাচ্ছি? পরের দিন আমি আর অর্ডার দিলাম না, ভয় লাগছিল। কিন্তু রাতে ফোনে মেসেজ এলো, দি, তুমি ঠিক আছো? রাহুল। আমি রিপ্লাই করলাম, হ্যাঁ। তুমি কোথায়? সে বলল, আমি গ্রামের বাইরে, কিন্তু তুমি সাবধানে থাকো, কেউ যেন আমাদের কথা না জানে। তার কথায় রহস্য আরও গভীর হলো। আমি ভাবলাম, রাহুল কী লোকাচ্ছে, আর সেই ছায়াটা কি আমাদের দেখছিল? দিন কয়েক পর আমি বাজারে গিয়েছিলাম। ফেরার পথে দেখলাম একটা লোক আমার পিছু নিয়েছে। কালো জ্যাকেট, মুখে মাস্ক। রাহুল নয়, অন্য কেউ। আমি দ্রুত বাড়ি ফিরলাম, কিন্তু রাতে আবার মেসেজ, দি, তুমি কি কাউকে দেখেছ? আমি লিখলাম, হ্যাঁ। কে ছিল ওটা? রাহুলের উত্তর এলো, আমি বলেছিলাম আমার অতীত জটিল, তুমি আমার সাথে থাকলে বিপদ হতে পারে। আমি লিখলাম, বলো কি বিপদ? কিন্তু তারপর আর উত্তর এলো না। একটা রাতে আমি বাড়ির পেছনের জানালা দিয়ে দেখলাম কেউ দাঁড়িয়ে আছে, কালো পোশাক, মুখ ঢাকা। আমি ভয়ে চিৎকার করতে যাব, কিন্তু ফোন বেজে উঠল। রাহুল। দি, জানালা থেকে সরে যাও, এখনই। আমি দ্রুত সরে গেলাম, কিন্তু মনে হলো কেউ আমাদের দেখছে, কেউ জানে। রাতের সেই ঘটনার পর আমার মনের ভিতরে একটা ঝড় বয়ে যাচ্ছিল। জানালার কাছে দেখা সেই কালো পোশাকের ছায়া, রাহুলের ফোন, তার অস্পষ্ট কথা, সবকিছু যেন আমাকে একটা অন্ধকার গোলকধাঁধায় টেনে নিয়ে যাচ্ছিল। আমি, অর্পিতা, একজন সাধারণ গ্রামের মেয়ে, কিভাবে এমন একটা জীবনে জড়িয়ে পড়লাম? রাহুলের প্রতি আমার টানটা শুধুই কি আকর্ষণ, নাকি এর পিছনে আরও কিছু আছে? তার অতীতের সেই ভুল কি, যেটা সে বারবার এড়িয়ে যায়? পরের দিন সকালে আমি আর অর্ডার দিইনি। ভয় আর কৌতূহল মিলে আমার মাথা গুলিয়ে দিচ্ছিল। কিন্তু দুপুরের দিকে একটা মেসেজ এলো, রাহুল, দি, আজ রাতে দেখা করতে পারবে? আমার কথা বলার আছে। আমার মন বলছিল না যাওয়ার জন্য, কিন্তু শরীর যেন অন্য কথা বলছিল। আমি লিখলাম, কোথায় আর কেন রাতে? তার উত্তর এলো, গ্রামের শেষে নদীর ধারে, রাত ছাড়া নিরাপদ না। নিরাপদ না? কি থেকে? আমি আর জিজ্ঞাসা করলাম না, শুধু লিখলাম, ঠিক আছে। সন্ধ্যায় মা বাবা বাড়িতে ছিল। আমি বললাম, মা, আমি রিনা আন্টির বাড়ি যাচ্ছি একটু। মা বলল, এত রাতে কেন? তাড়াতাড়ি ফিরিস। আমি মাথা নাড়লাম, কিন্তু মনে মনে জানতাম আমি অন্য কোথাও যাচ্ছি। রাত 10টা বাজে। আমি গেট দিয়ে বেরিয়ে নদীর দিকে হাঁটতে শুরু করলাম। চাঁদের আলো ছিল, কিন্তু গ্রামের পথ অন্ধকার। হঠাৎ পিছনে একটা শব্দ শুনলাম, যেন পায়ের শব্দ। আমি থেমে পিছন ফিরলাম, কেউ নেই, কিন্তু আমার বুক কাঁপছিল। দ্রুত হাঁটতে শুরু করলাম। নদীর ধারে পৌঁছে দেখি রাহুল দাঁড়িয়ে, তার পরনে কালো শার্ট, চোখে সেই তীক্ষ্ণ চাহনি। আমি কাছে যেতেই সে আমার হাত ধরল। দি, তুমি এসেছ? আমি ভাবলাম আসবে না। আমি বললাম, তুমি কি লুকাচ্ছ রাহুল? আমাকে বলো, আমি আর পারছি না। সে আমাকে কাছে টেনে নদীর পাড়ে একটা গাছের নিচে বসল, তার হাত আমার কাঁধে। দি, আমি তোমাকে সব বলতে চাই, কিন্তু এখনো সময় হয়নি। আমি শুধু বলতে পারি, আমি কাউকে আঘাত করেছিলাম অনেক আগে, সেটা আমাকে তাড়া করছে। হঠাৎ দূরে আবার সেই শব্দ, পায়ের শব্দ। রাহুল আমাকে ধরে দ্রুত গাছের আড়ালে নিয়ে গেল। চুপ, সে ফিসফিস করল। আমি দেখলাম একটা ছায়া নদীর ধারে এগিয়ে আসছে, এবার আরও কাছে। কালো পোশাক, মুখে মাস্ক। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। রাহুল আমাকে আরও শক্ত করে ধরল। ছায়াটা আমাদের দিকে তাকালো, যেন জানে আমরা এখানে। তারপর সে হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল।
আমি ফিসফিস করে বললাম, কে ওটা, তুমি চেনো? রাহুলের মুখ ফ্যাকাশে। দি, আমি বলেছিলাম আমার অতীত আমাকে ছাড়ছে না। আমরা দ্রুত ফিরলাম। বাড়ির কাছে এসে রাহুল বলল, দি, কয়েকদিন আমি আসব না, তুমি সাবধানে থেকো, কাউকে কিচ্ছু বলো না। আমি বললাম, তুমি কি লুকাচ্ছ, আমাকে বলো। সে শুধু মাথা নাড়ল, তারপর চলে গেল। আমি বাড়ি ফিরে দরজা বন্ধ করলাম, কিন্তু মন শান্ত হচ্ছিল না। সেই ছায়া কে? রাহুলের অতীতের কি গোপন রহস্য? পরের দিন গ্রামে আরেকটা গুজব ছড়ালো, নাকি রাতে কেউ একজনকে দেখেছে যে নদীর ধারে ঘুরছিল। কেউ বলছে এটা ভূত, কেউ বলছে কোনো চোর। আমি ভাবলাম, এটা কি রাহুল নাকি অন্য কেউ? আমি আর অর্ডার দিচ্ছিলাম না, কিন্তু রাহুল রাতে মেসেজ পাঠাতো, দি, আমি তোমাকে মিস করি, কিন্তু এখন দেখা করা ঝুঁকিপূর্ণ। আমি লিখলাম, তুমি কি করেছিলে আমাকে বলো। কিন্তু সে আবার এড়িয়ে গেল। একদিন দুপুরে আমি বাড়ির পিছনে কাপড় শুকোতে দিচ্ছিলাম। হঠাৎ দেখি একটা কাগজ পড়ে আছে। তুলে দেখি হাতে লেখা একটা চিঠি। অর্পিতা, তুমি যার সাথে জড়িয়েছ সে ভালো মানুষ নয়, সাবধান। আমার হাত কাঁপতে শুরু করল। কে লিখেছে এটা? রিনান্টি নাকি অন্য কেউ? আমি রাহুলকে ফোন করলাম, কিন্তু তার ফোন বন্ধ। আমার মনে ভয় আর কৌতূহল মিলে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হল। সেই রাতে আমি আবার জানলার কাছে গেলাম। কেন জানি না, মনে হচ্ছিল কেউ আছে। আর সত্যি একটা ছায়া দেখলাম, এবার আরও কাছে। আমি ভয় পিছিয়ে গেলাম, কিন্তু ফোনে একটা মেসেজ এলো, অচেনা নম্বর। তুমি যা করছো থামাও, নইলে পরিণতি ভয়ানক হবে। আমি চিৎকার করতে গিয়েও থেমে গেলাম। কে জানে আমাদের কথা? কে এই ছায়া? আর রাহুল কেন ফোন বন্ধ করে দিয়েছে? পরের দিন আমি সিদ্ধান্ত নিলাম রাহুলের সাথে কথা বলতেই হবে। আমি তার দেওয়া নম্বরে মেসেজ পাঠালাম, রাহুল, আমার সাথে দেখা করো এখনই, নইলে আমি আর কথা বলবো না। কয়েক ঘন্টা পর তার উত্তর এলো, দি, আমি আসছি, কিন্তু তুমি একা থাকতে হবে। আমি বাড়িতে একা ছিলাম। রাত 12টা, গেটে টোকা পড়ল। আমি দরজা খুললাম। রাহুল। তার মুখ ফ্যাকাশে, চোখে ভয়। দি, আমি সব বলবো, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করবে? আমি বললাম, বলো। সে বলতে শুরু করল, আমি আগে একটা গ্রামে ছিলাম, সেখানে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু সে সে আর নেই, আমার জন্যই। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কি হয়েছিল? আমি জিজ্ঞাসা করলাম। সে বলল, আমি বলতে পারবো না, কিন্তু কেউ জানে, আর সে আমাকে খুঁজছে। আমি বললাম, কে? সেই ছায়া? রাহুল চুপ। তারপর আমার হাত ধরে বলল, দি, তুমি আমার সাথে থাকো, আমি তোমাকে রক্ষা করব। তার স্পর্শে আমি আবার দুর্বল হয়ে গেলাম। আমরা কাছে এলাম, তার শ্বাস আমার শ্বাসে মিশে গেল, কিন্তু হঠাৎ বাইরে একটা শব্দ, কেউ যেন দরজায় টোকা দিচ্ছে। দরজায় টোকার শব্দটা যেন আমার বুকের ভেতর ধাক্কা মারল। রাহুলের মুখ ফ্যাকাশে, তার চোখে ভয় আর উত্তেজনার মিশ্রণ। আমি ফিসফিস করে বললাম, কে হতে পারে এত রাতে? রাহুল আমার হাত শক্ত করে ধরে বলল, দি, তুমি চুপ থাকো, আমি দেখছি। আমি তাকে থামাতে চাইলাম, কিন্তু সে ইতিমধ্যে দরজার দিকে এগিয়ে গেল। আমার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল। রাত তখন বোধহয় 12:30। কালীগঞ্জের এই শান্ত গ্রামে এত রাতে কেউ দরজায় টোকা দেয় না। তাহলে কে? রাহুল দরজার কাছে গিয়ে কান পাতল। শব্দ থেমে গেছে। সে আমার দিকে তাকিয়ে ইশারায় চুপ থাকতে বলল। তারপর ধীরে ধীরে দরজার ছিটকিনি খুলল। আমি ভয়ে দেয়ালের সাথে সেটে গেলাম। দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়া ঘরে ঢুকল, কিন্তু বাইরে কেউ নেই। রাহুল বাইরে তাকিয়ে বলল, কেউ নেই দি, কিন্তু তার কণ্ঠে উদ্বেগ। আমি বললাম, তুমি সত্যিই বলছো কেউ ছিল না? সে দরজা বন্ধ করে আমার কাছে এলো। দি, আমি জানি না কে, কিন্তু আমার মনে হয় আমাদের দেখা হয়েছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। রাহুল, তুমি আমাকে সব বলো, এই ছায়া, এই চিঠি, এই ভয়, এসব কি? তুমি কি করেছিলে?
আমার গলায় রাগ আর ভয় মিশে গিয়েছিল। রাহুল আমার কাছে এসে আমার কাঁধে হাত রাখল। তার স্পর্শে আমার শরীরে আবার সেই উত্তাপ। কিন্তু এবার আমি পিছিয়ে গেলাম। না রাহুল, আগে বলো। সে গভীর শ্বাস নিয়ে বলল, ঠিক আছে দি, আমি বলছি, কিন্তু তুমি আমাকে ভুল বুঝো না। সে বসল, আমিও তার পাশে। দি, আমি আগে পাশের শহরে থাকতাম। সেখানে আমার একটা সম্পর্ক ছিল। মেয়েটির নাম ছিল রিয়া। আমরা ভালোবাসতাম, কিন্তু তার পরিবার জানতে পারে। তারা আমাকে হুমকি দেয়। একদিন রাতে আমরা পালানোর চেষ্টা করেছিলাম, কিন্তু একটা দুর্ঘটনা হয়। রিয়া। তার গলা ভারী হয়ে গেল। আমি বললাম, কি হয়েছিল? সে বলল, সে বেঁচে নেই। আমি দায়ী ছিলাম না, কিন্তু তার পরিবার আমাকে দায়ী করে। তারা আমাকে খুঁজছে। আমি এই গ্রামে পালিয়ে এসেছি। আমার মাথা ঘুরছিল। তাহলে সেই ছায়া, সেই চিঠি? রাহুল বলল, আমার মনে হয় তারা আমাকে খুঁজে পেয়েছে, কিন্তু আমি জানি না কিভাবে। আমি বললাম, তুমি পুলিশে যাওনি কেন? সে মাথা নাড়ল। পুলিশ আমার কথা বিশ্বাস করবে না, আর আমার কাছে কোনো প্রমাণ নেই। তার চোখে অসহায়তা। আমি তার হাত ধরলাম। রাহুল, আমি তোমার সাথে আছি, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। সেই রাতে আমরা আরও কাছে এলাম। তার শ্বাস আমার গলায়, তার হাত আমার কোমরে। আমি জানতাম এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু তার স্পর্শে আমি দুর্বল হয়ে পড়ছিলাম। আমরা কথা বললাম, কিন্তু কথার চেয়ে আমাদের নীরবতা বেশি কথা বলছিল। হঠাৎ বাইরে আবার একটা শব্দ। এবার যেন কেউ জানালার কাছে। রাহুল দ্রুত উঠে জানালার পর্দা সরালো। কেউ নেই, কিন্তু জানালার কাছে একটা কাগজ পড়ে আছে। আমি তুলে দেখলাম, লেখা, তুমি পালাতে পারবে না। অর্পিতা, তুমিও নিরাপদ নও। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। রাহুল, এটা কে লিখেছে? তারা আমার নাম জানে। রাহুল কাগজটা নিয়ে পড়ল। তার মুখে ভয়। দি, আমি তোমাকে এর মধ্যে জড়াতে চাইনি, আমার জন্যই। আমি তার কথা থামিয়ে বললাম, এখন দোষারোপের সময় নয়, আমাদের কিছু করতে হবে। কিন্তু কি করব? আমরা দুজনেই অসহায়। পরের দিন আমি রিনা আন্টির বাড়ি গেলাম। মনে মনে ভাবলাম, তিনি হয়তো কিছু জানেন। আন্টি চা দিয়ে বললেন, রিনা, তুই ঠিক আছিস তো? তোর মুখ ফ্যাকাশে, আর শুনেছি রাতে কেউ নাকি তোদের বাড়ির কাছে ঘুরছিল। আমি অবাক হলাম। কে বলল? আন্টি বললেন, গ্রামের লোকেরা। আর শুনেছি ওই ডেলিভারি ছেলেটা রাহুল, তার নাকি খারাপ নাম আছে। তুই ওর সাথে বেশি মিশিস না। আমি হাসার চেষ্টা করে বললাম, আন্টি, ও তো শুধু পার্সেল দেয়। কিন্তু ভেতরে ভেতরে ভয় বাড়ছিল। সন্ধে আমি রাহুলকে মেসেজ করলাম, আমাদের কথা কেউ জানে, তুমি কোথায়? তার উত্তর এলো, দি, আমি গ্রামের বাইরে, কিন্তু আমি ফিরব, তুমি বাড়ি থেকে বেরিও না। কিন্তু আমি আর একা থাকতে পারছিলাম না। আমি সিদ্ধান্ত নিলাম নদীর ধারে যাব, যেখানে আমরা দেখা করতাম। হয়তো সেখানে কিছু উত্তর পাব। রাত 11টা। আমি বাড়ি থেকে বেরিয়ে নদীর দিকে গেলাম। চাঁদের আলো ছিল, কিন্তু গাছের ছায়ায় সবকিছু অন্ধকার। আমি গাছের কাছে পৌঁছতেই দেখলাম কেউ দাঁড়িয়ে আছে, কালো পোশাক, মুখে মাস্ক। আমি ভয় পিছিয়ে গেলাম। কে আপনি? আমি চিৎকার করলাম। সে এগিয়ে এলো, তার হাতে একটা ছুরি। আমি পালাতে গেলাম, কিন্তু পিছনে আরেকটা ছায়া। আমি ঘুরে দেখলাম রাহুল। দি, পালাও, সে চিৎকার করলো। কিন্তু সেই মুহূর্তে কালো পোশাকের লোকটা আমার দিকে এগিয়ে এলো। আমি ভয়ে অজ্ঞান হয়ে গেলাম। যখন চোখ খুললাম, আমি একটা অন্ধকার ঘরে, হাত বাঁধা। রাহুল আমার পাশে, তার মাথায় রক্ত। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু মুখে কাপড়। একটা কণ্ঠ শুনলাম, অর্পিতা, তুমি ভুল মানুষের সাথে জড়িয়েছ। কণ্ঠটা গভীর, পুরুষের। আমি তাকালাম, কিন্তু তার মুখ দেখতে পেলাম না, শুধু একটা ছায়া। অন্ধকার ঘরে আমার হাত বাঁধা, মুখে কাপড়। রাহুল আমার পাশে, তার মাথায় রক্ত। আমার শরীর কাঁপছিল, কিন্তু ভয়ের চেয়েও রাগ বেশি হচ্ছিল। কি এই লোক? কেন আমাদের এখানে আটকে রেখেছে? সেই গভীর কণ্ঠ আবার শোনা গেল, অর্পিতা, তুমি ভুল পথে হাঁটছ, আর রাহুল, তুমি পালাতে পারবে না। আমি রাহুলের দিকে তাকালাম। তার চোখে ভয়, কিন্তু সাথে একটা দৃঢ়তা। সে ফিসফিস করে বলল, দি, আমি তোমাকে বাঁচাবো। ঘরের এক কোণে একটা মৃদু আলো জ্বলে উঠল। আমি দেখলাম সেই কালো পোশাকের লোকটা এগিয়ে আসছে। তার হাতে ছুরি, মুখে মাস্ক। সে মাস্কটা খুলল। আমি অবাক হয়ে গেলাম। এটা কোনো অপরিচিত মানুষ নয়, এটা রিনা আন্টির ভাই অজয়। গ্রামে সবাই তাকে শান্ত ভদ্রলোক বলে জানে, কিন্তু তার চোখে এখন একটা জ্বলন্ত প্রতিশোধ।
অজয়দা, আমি ফিস করে বললাম। আমার মুখের কাপড় খোলা ছিল না, তবু আমার কণ্ঠ শুনে সে হাসল। হ্যাঁ অর্পিতা, তুমি ভাবনি, তাই না? রাহুল চিৎকার করে বলল, অজয়, তুমি আমাকে যা করার করো, কিন্তু ওকে ছেড়ে দাও। অজয় হাসল, তার হাসিতে একটা ঠান্ডা ভয়। রাহুল, তুমি আমার বোন রিয়াকে শেষ করেছ, আর এখন তুমি এই মেয়েকে নিয়ে খেলছ, তোমার শাস্তি হবে। আমার মাথা ঘুরে গেল। রিয়া, রাহুলের অতীতে সেই মেয়ে, অজয় তার ভাই। অজয় কাছে এলো, তার ছুরিটা আলোতে চকচক করছিল। অর্পিতা, তুমি জানতে না, তাই না? এই লোকটা আমার বোনের জীবন নষ্ট করেছে। রিয়া আমার ছোট বোন ছিল, ওরা পালাতে গিয়েছিল, কিন্তু রাহুলের জন্য একটা দুর্ঘটনায় রিয়া মারা যায়। ও পালিয়ে এসছে, কিন্তু আমি ওকে খুঁজে বের করেছি, আর তুমি ওর ফাঁদে পড়েছ। আমি রাহুলের দিকে তাকালাম, তার মুখে অপরাধ বোধ, কিন্তু সে বলল, অজয়, আমি রিয়াকে মারিনি, সেটা দুর্ঘটনা ছিল, আমি ওকে ভালোবাসতাম। আমি আর চুপ থাকতে পারলাম না, আমার মুখের কাপড় ঢিলে হয়ে গিয়েছিল। আমি চিৎকার করে বললাম, অজয়দা, আমাকে ছেড়ে দিন, আমি কিছু জানতাম না। অজয় আমার দিকে তাকালো। তুমি নির্দোষ হতে পারো, কিন্তু তুমি ওর সাথে জড়িয়েছ। তুমি জানো গ্রামে তোমার নামে কী কথা চলছে? তুমি আর সাধারণ মেয়ে নেই। তার কথায় আমার বুকটা ধক করে উঠল। গ্রামে গুজব? লোকে কি বলছে? আমার মা বাবা জানলে কি হবে? হঠাৎ রাহুল উঠে দাঁড়ালো। তার হাত বাঁধা ছিল, কিন্তু সে কিভাবে যেন একটা হাত খুলে ফেলেছিল। সে অজয়ের দিকে ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। আমি চিৎকার করলাম, থামো! কিন্তু কেউ শুনল না। অজয়ের হাত থেকে ছুরিটা পড়ে গেল। রাহুল তাকে মাটিতে ফেলে চেপে ধরল। অজয়, আমি বলছি, রিয়ার মৃত্যু আমার দোষ ছিল না। তুমি আমাকে শাস্তি দিতে পারো, কিন্তু অর্পিতাকে ছেড়ে দাও। আমি কোনোমতে আমার হাত খুললাম, ঘরের এক কোণে ছুরিটা পড়েছিল। আমি দৌড়ে গিয়ে ছুরিটা তুলে নিলাম। অজয় চিৎকার করল, অর্পিতা, তুমি কি করছো? আমি বললাম, আমি কাউকেই মরতে দেব না, আমরা পুলিশের কাছে যাব, সত্যি যা তা বেরোবে। রাহুল আমার দিকে তাকালো, তার চোখে কৃতজ্ঞতা। আমরা অজয়কে বেঁধে রেখে ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে অন্ধকার, কিন্তু দূরে গ্রামের আলো দেখা যাচ্ছিল। আমরা পুলিশ স্টেশনে গেলাম। সেখানে রাহুল সব খুলে বলল, রিয়ার মৃত্যুর কথা, দুর্ঘটনার কথা, আর অজয়ের প্রতিশোধের কথা। পুলিশ অজয়কে নিয়ে গেল। তদন্ত শুরু হলো। দেখা গেল রিয়ার মৃত্যু সত্যিই একটা দুর্ঘটনা ছিল। রাহুল দায়ী ছিল না, কিন্তু অজয়ের মন তাকে দায়ী করেছিল। কিন্তু গ্রামে আমার জীবন আর আগের মতো ছিল না। আমার আর রাহুলের সম্পর্কের কথা গুজব হয়ে ছড়িয়ে পড়েছিল। পড়শিরা আমার দিকে অন্য চোখে তাকাত। মা বাবা আমাকে বকেছিলেন, কিন্তু তারা আমাকে বোঝার চেষ্টা করেছিলেন। আমি রাহুলের সাথে আর দেখা করিনি। সে গ্রাম ছেড়ে চলে গেল। একদিন আমাকে একটা চিঠি পাঠালো, দি, তুমি আমার জীবনে আলো এনেছিলে, কিন্তু আমি তোমাকে আর বিপদে ফেলতে চাই না, ভালো থেকো। আমি সেই চিঠি হাতে নিয়ে অনেকক্ষণ কেঁদেছিলাম। আমার জীবন আবার সাধারণ হয়ে গেল, কিন্তু আমার ভেতরের সেই মেয়েটা যে নিষিদ্ধ কিছু চেয়েছিল, সে আর কখনো ফিরল না। গ্রামের মানুষ ভুলে গেল, কিন্তু আমি ভুলতে পারলাম না। রাহুলের সেই স্পর্শ, তার চোখের আগুন, আর আমাদের গোপন মুহূর্তগুলো আমার মনে রয়ে গেল। আমি এখনও কালীগঞ্জে থাকি, কিন্তু রাতে নদীর ধারে গেলে মনে হয় কেউ যেন আমাকে দেখছে। হয়তো সেটা আমার মনের ভুল, নাকি সত্যিই কেউ আছে। আজকের গল্পটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বাই।